14ই মার্চ দিনটা আমি বা সৌভিক কোনোদিনই ভুলতে পারবো না, কারণ এই দিন আমরা আমেরিকার মাটিতে পা দিয়েছিলাম। দিনটা ছিল আমাদের কাছে স্বপ্নের মতো, যেটা সেই দিন বাস্তব হয়েছিল। আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই সময়ের কিছু গল্প। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। প্রতি বছর এইরকম স্নো দেখে আমাদের কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। 14ই মার্চ প্রথম আমরা আমেরিকার মাটিতে পা দিই, আর তারপরে প্রায় একটা মাস আমরা ছিলাম এক্সটেন্ডেড স্টেতে। ওই বলতে পারো এখানের এক রকমের হোটেল, যার মধ্যে রান্না করার ব্যবস্থাও রয়েছে। সেই সময় কোভিডের প্যান্ডামিকও শুরু হয়ে গেছিল, তাই আমাদের রেন্ট পেতে একটা মাস সময় লেগে গেছিল। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা অ্যাপার্টমেন্ট পাই, আর সেই অ্যাপার্টমেন্টটার মূল্য ছিল অনেকটা বেশি। তবে কতদিন আর এরকম হোটেলে থাকবো, তাই জন্যে ওই অ্যাপার্টমেন্টটাই আমরা শিফট করে যাই। অনলাইনে দেখেছিলাম অ্যাপার্টমেন্টটা পুরোটাই কার্পেটের, আর সদ্য ইন্ডিয়া থেকে এসেছি, কার্পেটের অ্যাপার্টমেন্ট ব্যাপারটা বেশ মজা লেগেছিল। তবে অ্যাপার্টমেন্টে ঢোকার পরেই প্রথমেই যেটা চোখে পড়লো, বাথরুম আর কিচেন ছাড়া কোথাও কোনো লাইটের ব্যবস্থা নেই। মানে বলতে পারো মাথার ওপরে পুরোটাই অন্ধকার, আর এদিকে পায়ের তলাটায় কেমন যেন ভেজা ভেজা লাগছে। সঙ্গে সঙ্গে অ্যাপার্টমেন্টের লিজিং অফিসে ফোন করলো সৌভিক। প্রথমে অনেকক্ষণ লাইন না পেলেও প্রায় 2 ঘন্টা পর তারা কল ব্যাক করে, আর তাদের কথাতেই বুঝতে পারলাম সেই দিন সকালেই পুরো অ্যাপার্টমেন্টটা ওয়েট ক্লিনিং করিয়েছে। মানে জল দিয়ে পুরো কার্পেটটাকে ক্লিন করেছে, যেটা শোকাতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 দিন। অ্যাপার্টমেন্টে শিফট হওয়ার আগে ওই অ্যাড্রেসে একটা ম্যাট্রেস অর্ডার করে দিয়েছিলাম। ম্যাট্রেসটা চলে আসলেও আমাদের পাতার মতো অবস্থায় ছিলাম না, কারণ ওই ভেজা কার্পেটে যদি ম্যাট্রেস পাতি, তাহলে সেই ম্যাট্রেস ফেলে দেওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। এখানে তো শোকানোর কোনো ব্যবস্থা নেই। আর পুরো অ্যাপার্টমেন্টের মধ্যে শুকনো বলতে বাথরুমের অংশটা আর কিচেন, কারণ ওটা ছিল কাঠের। ওয়েদারটা চেঞ্জ হওয়ার জন্যে বেশ অনেক দিন ধরেই শরীরটা একটু আমার খারাপ যাচ্ছিল, আর তার সাথে ছিল প্রচণ্ড ক্লান্তি আর গা ব্যথা। কারণ অতগুলো লাগেজ যেগুলো ইন্ডিয়া থেকে নিয়ে গেছিলাম, সেইগুলো তো আবার টেনে টেনে 3 তলা অবধি তুলতে হয়েছিল। যদিও বা লিফট ছিল। সাধারণত আমেরিকায় আসার কয়েক মাসের মধ্যেই সবাই গাড়ি কিনে নেয়, কারণ এখানে গাড়িটা হচ্ছে নেসেসিটি। কিন্তু আমাদের গাড়ি কিনতে কিনতে প্রায় একটা বছর সময় পেরিয়ে গেছিল। ইন্ডিয়াতে তখনও লকডাউন শুরু না হলেও আমেরিকাতে কিন্তু লকডাউন চলছিল। সমস্ত অফিস কাচারি সবই বন্ধ, তাই কিছু ডকুমেন্টসের অভাবে সৌভিক আর লাইসেন্সটা বের করতে পারছিল না। মাসের পর মাস আমরা ওরমভাবেই বাজারে যেতাম সব কিছু। উবের অবশ্য ছিল, কিন্তু উবেরের ভাড়া দেখাতো $15, $20, যেটা আমাদের ভারতীয় মুদ্রায় বলতে পারো 1500 টাকা থেকে 2000 টাকা দিয়ে আমরা বাজারে যাব। আর স্বামী স্ত্রী দুজনেই ছিলাম, তাই ভাবতাম ঠিক আছে হেঁটেই চলে যাব। এরম বরফ দেখলে যেটা মনে পড়ে, এরম বরফ পেরিয়েও আমরা কাঁধে করে সমস্ত ব্যাগ নিয়ে আসতাম বাজার থেকে। এরকমভাবে অনেকটা সময় কাটার পর তারপর ইথানকে আমি কনসিভ করলাম। প্রথম যেদিনকে আমরা ডক্টর ভিজিট করতে গেছিলাম, তখন আমি 2 মাসের প্রেগনেন্ট। সৌভিক বলল এবার আমরা উবের করেই যাব। উবেরে ভাড়া নিয়েছিল প্রায় $18। সৌভিকের সাথে ক্লিনিকের মধ্যে ঢুকতেই হঠাৎ করে রিসেপশন থেকে বলল, আপনার ওয়াইফের স্ক্যান হতে এখন একটু সময় লাগবে, ততক্ষণ আপনি বাইরে গিয়ে বসুন। লজ্জায় পড়ে সৌভিক আর বলতে পারল না আমাদের কাছে কোনো গাড়ি নেই। বাইরে হচ্ছিল ভীষণ স্নোফল। সৌভিক পরে গেছিল একটা কালো রঙের জ্যাকেট। জ্যাকেটের রংটা আমি কোনোদিন ভুলবো না। অনেকটা সময় অপেক্ষা করে স্ক্যান চেকআপ সব মিলিয়ে প্রায় 3 ঘন্টা পর আমি বাইরে এলাম। বাইরে এসে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। দূরে লাইট পোস্টের সামনে একটা সাদা রঙের জ্যাকেট পরে কেউ একজন দাঁড়িয়েছিল। আর কোভিডের জন্য আশেপাশের দোকানপাটও বন্ধ, তাই সেরকম লোকজনও রাস্তায় দেখা যেত না সেই সময়। তারপর সেই সাদা জ্যাকেট পরা লোকটা একটু সামনে এগিয়ে আসতেই বুঝতে পারলাম ওটা সৌভিক। ওই তুষার ঝড়ে ওর কালো জ্যাকেটটা পুরো সাদা হয়ে গেছে, আর চোখে জল। কারণ ভিডিও কলে আমি ওকে ইথানের প্রথম হার্টবিটটা শুনিয়েছিলাম।
তারপর যখন আমার 5 মাস চলছিল, ফাইনালি আমরা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছিলাম। সেই গাড়িতে করে সৌভিক আর আমি অনেক দূরে দূরে ঘুরতে যেতাম। বাড়ি থেকে চা করে নিয়ে যেতাম ফ্লাস্কে করে, কারণ এখানে তো রাস্তায় রাস্তায় ওরকম চায়ের দোকান পাওয়া যায় না। সব জায়গার মধ্যে সব থেকে প্রিয় ছিল আমাদের একটা নদীর ধার, যেখানে বসে আমরা চা খেতাম। এভাবেই একটু একটু করেই আমাদের গোছানো সংসার আজ তোমরা দেখতে পাচ্ছ। তবে যেই দিন আবার এই দেশ ছেড়ে আমাদের বেরোতে হবে, তখন এই পুরো গোছানো সংসারটাকেই টুকরো টুকরো করে ভেঙে নিয়ে আবার চলতে হবে নতুন পথের উদ্দেশ্যে। প্রবাসে এসে সংসার গোছানোর আগে যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটেছিল, তার কিছুটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।